বড় ঘটনা ঘটতে যাচ্ছে। এটা একটা ইতিহাস। জায়গা উঠেন পুরানা সিস্টেমটাকে ভাঙ্গা চুরা চুরমার কইরা দেন, যা আমরা শুনতে পাবো, দেখতে পাবো, আরো অনেক কিছুই দেখতে পাবো। নরেন্দ্র মোদী বেশি ফাল পাচ্ছিল না, এখন আবার আটো হয়ে আসতেছে ডক্টর ইউনূসের কাছে। ঘটনা শুনে খুশি হয়ে যাবেন। আজকে আমি 4টা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দিব। ঘটনা উল্টা দিকে ঘুরে গেছে ডক্টর ইউনূসের সাহসিকতার কারণে। শুরুতেই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসকে জানাই সালাম। 53-54 বছর হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে। আমরা এই যে আগের সরকারগুলা ছিল, একটা সরকার এই ব্যাপারটা মাথায় নেয় নাই যে এর জন্য কোন সরকার, বিগত কোন সরকার এটা বন্ধ করে নাই, বন্ধ করলো ডক্টর ইউনূস। আমরা এতই খুশি। এর জন্য আবারও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে স্যালিউট। ভারত হারে হারে টের পাচ্ছে যে স্বাধীন বাংলাদেশ কি জিনিস। আপনারা অনেকেই জিনিসটা খেয়াল করেননি যে সম্প্রতি দুটো ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটা আমি বলবো, এটা মোটামুটি, পরের ঘটনাটা কিন্তু আরো মারাত্মক। আমি একটু আপনাদেরকে বলি, আমি দুটাই কিন্তু পত্রিকা রেফারেন্স দেবো। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস তার পাওয়ার দেখানো শুরু করছে, কারণ এর সাথে তো পারবে না মোদী ভালো করে যান। মোদী যত বড়ই দেশের প্রধানমন্ত্রী হোক না কেন, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, আওয়ামী লীগ বর্ষি ফেলেছে মাছ ধরার জন্য, আর সেই বর্ষিতে কুমির আটকিয়ে গিয়েছে। এমন কুমির আটকিয়েছে, এবার কি বর্ষি ফেলে পালাবে নাকি কুমিরকে উঠাবে? গোটা বাংলাদেশকে চাঁদাবাজের নরকে পরিণত করেছে বিএনপি। সেই বিএনপির নেতা, উনি এনসিপির এই নেতার চাঁদাবাজির খবরে উনার হৃদয় বেদনায় নীল হয়ে গেছে, অথচ উনার দলের নেতাদের চাঁদাবাজিতে উনার হৃদয় বেদনায় নীল হয় নাই। আজব, মানে এক চাঁদাবাজের বিরুদ্ধে আরেক চাঁদাবাজ প্রতিবাদ জানাচ্ছে। রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হচ্ছে। এই তোলপাড় এটা বাংলাদেশের জন্য, তরুণ প্রজন্মের জন্য, নতুন বাংলাদেশ প্রত্যাশীদের জন্য বিরাট সুখবর। আমাদের নতুন সংবিধান হবে, জুলাই সনদ হবে। এবার বুঝবেন কত ধানে কত চাল। আসসালামু আলাইকুম দর্শক, বেশ কয়েকদিন আগে পিআর পদ্ধতিতে নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠ কিন্তু সরগরম হয়ে উঠেছিল। দর্শক, এখন পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক হলেও এই পিআর পদ্ধতিতেই যেন নির্বাচন হয়, এর জন্য বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু সরকারকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। তো দর্শক, এই কথাটি আমি এখন কেন উঠাচ্ছি, এটি হচ্ছে মূল প্রশ্ন। দর্শক, প্রথম যখন এই পিআর পদ্ধতি নিয়ে আলোচনা এবং সমালোচনা হচ্ছিল, তখন কিন্তু বিএনপি থেকে প্রশ্ন তোলা হয়েছিল যে আসলে জনগণ এই পিআর পদ্ধতি বোঝেই না। এমনকি অনেকেই কিন্তু বলেছিল যে ভোট দেব গুলিস্তানে, নেতা হবে পাকিস্তানে, বা এই ধরনেরই কিছু কথা বলছিল। দর্শক, এখন এসে আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে যে আসলে এই পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত কিনা, এবং যদি কোনোভাবে এই পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে আসলে বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে কিনা সেটি অবশ্যই জানাবেন। দর্শক, এরই সাথে সাথে চাঁদাবাজ এবং দুর্নীতিবাজ নেতাকর্মীদের কারণে বাংলাদেশ যে আসলে কোনোভাবে উঠে দাঁড়াতে পারেনি, এটা তো আমরা সকলেই জানি। কিন্তু আজকের ভিডিওতে জানবো এই চাঁদাবাজ এবং এই দুর্নীতিবাজদের আসলে কারা ঠাঁই দিয়েছে এবং এদের মাস্টার মাইন্ড কারা। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। দর্শক, এরই সাথে সাথে আমি ভিডিওর শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হচ্ছে। এই তোলপাড় এটা বাংলাদেশের জন্য, তরুণ প্রজন্মের জন্য, নতুন বাংলাদেশ প্রত্যাশীদের জন্য বিরাট সুখবর। দর্শক, আমাদের নতুন সংবিধান হবে, জুলাই সনদ হবে। হবে না, হওয়ার মতোই হবে। দর্শক, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান হবে। তারুণ্য জেগে উঠেছে, হতে হবে। নাহিদ ইসলামরা আবার আঙ্গুল বাঁকা করেছেন। নাহিদ ইসলামদের আঙ্গুল বাঁকায় হাসিনা 14 গোষ্ঠী সহ পালিয়েছে। অতএব সেই নাহিদ ইসলামরা আবার আঙ্গুল বাঁকা করেছে। এবার বুঝবেন কত ধানে কত চাল। দর্শক, জুলাই সনদ নিয়ে নানান নাটকীয়তা আমরা লক্ষ্য করছিলাম। সেই ডিসেম্বর থেকে এই অলমোস্ট আগস্ট পর্যন্ত জুলাই সনদ বিএনপি ঠেকিয়ে রেখেছে, সরকারকে চাপ প্রয়োগ করে, ধনুফুনু করে। শেষ পর্যন্ত বিএনপি দেখলো না জুলাই সনদ তো আটকে রাখা সম্ভব না, হোক নাম কাওয়াস্ত একটা ঝুলন্ত মূলা, কার্যকর বা চূড়ান্ত কিছু না। যে জুলাই সনদ ডিক্লেয়ার করলাম, আস্তে আস্তে তোমরা সাইন করো, এটা 6 মাস 1 বছর বা কয়েক বছরের মধ্যে এটা ফাইনালাইজ হবে। অথচ আমরা চেয়েছি জুলাই সনদ কার্যকর করা, যে জুলাই সনদের ভিত্তিতে দেশ চলবে। নাহিদ ইসলামরা চেয়েছি সেটা, কিন্তু সেটা বিএনপি হতে দিবে না, ঝুলন্ত মূলা ঝুলাচ্ছে। কিন্তু নাহিদ ইসলামদের কথা স্পষ্ট, জুলাই সনদ ওটা যদি কার্যকর না হয়, তারুণ্যের আশাকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে, ওই ঝুলন্ত মূলা টাইপের হয়, ওগুলোতে আমরা সাইন করবো না, মানি না। জুলাই সনদ হলেও হবে না, জুলাই সনদ ঠিকঠাক মতো না হলে মানি না।
ঠিকঠাক মতো হবে না, আমরা রাজপথে ঘোষণা করব। তা নাহিদরা যেভাবে বিষয়টা ডিল করছে, যেভাবে আঙ্গুল বাঁকা করছে, জুলাই সনদে আমরা সিগনেচার করবো না, নাহিদরা বলছে এই শর্ত না মিললে, এর অর্থ দাঁড়ায় বাংলাদেশে এটা নিয়ে উত্তেজনা তৈরি হবে, এটা রাজপথে করাবে এবং নতুন সংবিধান হবে, গণপরিষদ নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে সংবিধান করতে। আচ্ছা, নির্বাচনে বিএনপির ভয় কি? তাদের নাকি এত ভোট, তারাই নাকি জিতবে। ঠিক আছে, তাহলে গণপরিষদ নির্বাচনে জিতে আপনারা আপনাদের মন মতো সংবিধান করেন, সমস্যাটা কোথায়? গণপরিষদ নির্বাচন তো আর এনসিপি করবে না, এই সরকার আপনাদের প্রস্তাবনা অনুযায়ী আপনাদের সিস্টেমে করবে। আপনারা রাজি হয়ে আসুন গণপরিষদ করতে, কেন করবেন না? গণপরিষদ নির্বাচন জাতীয় নির্বাচন তো একসাথেও হতে পারে, তাহলে আপনার জাতীয় নির্বাচনে জিতলে এখানে কেন জিততে পারবেন না? এই ভয়টা কেন আপনাদের? স্থানীয় সরকার নির্বাচনে ভয় পান কেন? ছাত্র সংসদ নির্বাচনে ভয় পান কেন? এর অর্থ হচ্ছে বিএনপি কোনো নির্বাচনে জিতবে না। যা জাতীয় নির্বাচনে কারচুপি করার কিছু বন্দোবস্ত করেছে এবং প্রস্তুতি নিয়েছে, তারা ভেবেছে জাতীয় নির্বাচনে আমরা ভোট চুরি করে জিততে পারবো। এই বিএনপির উপর ন্যূনতম আস্থা বা বিশ্বাস রাখার সুযোগ নেই। বিএনপি 2টা গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। নিজস্ব কাউন্সিল যা হয় 30-40 জন ভোটার, 50 জন ভোটার, 38 জন ভোটার, ভোট পড়ে 45টা। একটা ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা কোথাও 100 জন কাউন্সিলরের ভোট সুষ্ঠু করতে পারে না, ডেলিগেটদের ভোট সুষ্ঠু করতে পারে না, চুরি করে। এই হচ্ছে অবস্থা দর্শক। নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে, নাহিদ ইসলাম। জুলাই সনদ হতে হবে, গণপরিষদ নির্বাচন হতে হবে, সব হতে হবে। হবে নাহিদ ইসলামদেরকে অবজ্ঞা করে আপনি কি বিএনপি কে নিয়ে নির্বাচন করবেন? এই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কি এটা চলে? এবার স্বাধীন বাংলাদেশ কি জিনিস আপনারা অনেকেই জিনিসটা খেয়াল করেননি, যে সম্প্রতি দুটো ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটা আমি বলবো এটা মোটামুটি, পরের ঘটনাটা কিন্তু আরো মারাত্মক। আমি একটু আপনাদেরকে বলি, আমি দুটাই কিন্তু পত্রিকা রেফারেন্স দেবো। আমি তো প্রথমে শুরু করি। বিভিন্নভাবে আমরা প্রায় সময় জেনেছি যে বাংলাদেশে 5 লক্ষ ভারতীয় কাজ করে। এটা কখনোই ভারত স্বীকার করেনি। আমরা সবসময় দেখেছি যে ভারতের বিভিন্ন রাজনীতিবিদ তারা বলেছে যে বাংলাদেশ থেকে প্রচুর লোক ভারতে যায় এবং তারা একে বলে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবং এই বাংলাদেশি অনুপ্রবেশকারী ঠেকাতে ভারতে বিভিন্ন ধরনের আইন পাশ হয়েছে, নাগরিকত্ব আইন, এই আইন, সেই আইন। এবং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা বাংলাদেশ থেকে ভারত যাবে তারা যদি হিন্দু হয় তাহলে ওদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, আর যদি বাংলাদেশি মুসলিম হয় তাহলে দেওয়া হবে না। এবং তারা সবসময় দাবি করেন যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোকজন ভারতে অনুপ্রবেশ করে। কিন্তু আমরা কখনোই শুনি নাই যে বাংলাদেশ সরকার বলতেছে যে আসলে ভারত থেকেও কিন্তু প্রচুর লোক বাংলাদেশে আসে। এটা গত 15 বছরে আওয়ামী লীগ কিন্তু একবারও বলেনি, কিন্তু বিভিন্নভাবে জরিপ এটা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে ভারতের প্রায় 5 লক্ষ লোক বাস করে। কিন্তু এটা ভারত কখনো স্বীকার করেনি বা বাংলাদেশ সরকার স্বীকার করেনি। আমরা আজীবন জেনেছি যে বাংলাদেশের বহু লক্ষ লোক ভারতে অবৈধভাবে যায় এবং ভারতে বাস করে, এটা আমরা শুনেছি। কিন্তু আমরা ধারণা করতাম যে হয়তোবা ভারতের বিভিন্ন লোক বাংলাদেশে আসে, হয়তো বা বড় বড় সেক্টরে কাজ করে, যেমন গার্মেন্টস সেক্টরে বা বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির হেড বা সিনিয়র পোস্টে তাদের যে স্কিল, সেই স্কিল হয়তো আমাদের নাই, আমাদের বাঙালিদের নাই, এই কারণে ভারতীয়দের কাজে রাখতে হয়। কিন্তু 5 লক্ষ ভারতীয় কি এইসব পোস্টে কাজ করে? এখন দেখতেছি যে আসলে বাংলাদেশে প্রচুর ভারতীয় লোকজন তারা শ্রমিকের কাজ করে, শ্রমিকের কাজ করে। আমি একটু পড়ে শুনি আপনাদেরকে। ঢাকা পোস্ট পত্রিকায় লিখেছে যে বাংলাদেশে আটকা শ্রমিকদের ফেরাতে ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার। বাংলাদেশে যেসব শ্রমিকরা আটকা পড়েছে, ভারতীয় শ্রমিকরা, তাদেরকে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে ভারতীয় সরকার। এখানে বলতেছে যে ভারতের উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশে এসে আটকা পড়া শ্রমিকদের ফেরাতে ব্যবস্থা নিচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার। শ্রমিকদের ফেরাতে ইতিমধ্যেই দেশটির কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ শুরু করেছে বিভিন্ন রাজ্যের সরকারও। মঙ্গলবার উড়িষ্যা রাজ্যের শ্রমমন্ত্রী গণেশ রাম সিংকুটিয়া বলেছেন যে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন মাঝির সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিবেশী দেশে মানে বাংলাদেশে কতজন আটকা পড়েছেন তা সরকার এখনো নিশ্চিত নয়। নিশ্চিত হবে কি করে? কারণ এরা তো আসলে টুরিস্ট বিষয়ে আসে বা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে আসে। যে কারণে জেলা শ্রম কর্মকর্তাদের বাংলাদেশে পাড়ি জমানো শ্রমিকদের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। তবে অনেক শ্রমিক অনানুষ্ঠানিক প্রক্রিয়া বাংলাদেশে যান। এই অনানুষ্ঠানিক প্রক্রিয়া মানে হচ্ছে অবৈধভাবে বাংলাদেশে যান, বর্ডার পার হয়ে। মন্ত্রী বলেন যে খুব কম সংখ্যক শ্রমিকই সংশ্লিষ্ট শ্রম কর্মকর্তাকে অবহিত করার পর সরকারি রুট ব্যবহার করে বৈধভাবে বাংলাদেশে যান। এখানে মন্ত্রী স্বীকার করেছেন যে ভারতীয় খুব কম শ্রমিকই সংশ্লিষ্ট শ্রম কর্মকর্তাকে অবহিত করার পর সরকারি রুট ব্যবহার করে বৈধভাবে বাংলাদেশে যান, মানে বেশিরভাগই কোনো কিছু না জানলে অবৈধভাবে ঢুকে পড়ে। এই হচ্ছে অবস্থা। এমনকি অনেক শ্রমিকের পরিবারের সদস্যরাও তাদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে কার কাছে যেতে হবে এটি জানেন না। এমনকি যেসব শ্রমিক বাংলাদেশে আছে তাদের পরিবারও জানে না যে আসলে কার কাছে গেলে তাদের খবর পাওয়া যাবে। এই কারণে তারা চাপের মুখে রয়েছেন। ওই মন্ত্রী আরো বলেন যে এই কারণে আমি শ্রমিকদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য শ্রম কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। বাংলাদেশে যাওয়া শ্রমিকরা কারা, তারা কোথায় আটকে আছেন, এখন তাদের অবস্থা কি এবং তারা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতেছেন কিনা এসব বিষয়ে খোঁজ নিতে বলেছি। তিনি আরো বলেছেন যে বাংলাদেশে আসা বেশিরভাগ ভারতীয় শ্রমিক টেক্সটাইল কারখানায় নিয়োজিত, মানে যে গার্মেন্টস শ্রমিক, এবং অন্যান্যরা স্যানিটেশন, রং মিস্ত্রি এবং রাজমিস্ত্রি হিসেবে কাজ করেন। সমস্যা হচ্ছে কি, বাংলাদেশের যে বর্ডারের চারিদিকে ভারতীয় বাস করে, কলকাতা, তারপরে আসাম, মেঘালয়, ত্রিপুরা, এদের চেহারা আর বাঙালিদের চেহারা কিন্তু একই রকম।
আবার এরা যদি নিজেকে হিন্দুও বলে তাও সমস্যা নেই, কারণ বাংলাদেশে তো অনেক হিন্দু আছে। তো এই কারণে আসলে এরা খুব সহজেই সাধারণ মানুষের মাঝে গা ঢাকা দিয়ে গোপনে কাজ করে, এবং প্রায় সবারই আত্মীয় স্বজন আছে, হিন্দু আত্মীয় স্বজন আছে দেশে, এদের সঙ্গে দুঃসাহস করে তারা এইভাবে কাজকর্ম করে। এবং এটা কিন্তু বাংলাদেশ সরকারও জানে, ভারত সরকারও জানে, কিন্তু যেন তারা চুপচাপ থাকে। তো এই হচ্ছে কি অবস্থা। ভারতের প্রায় 5 লক্ষ লোক গোপনে বাংলাদেশে কাজ করে। 5 লক্ষ লোকের মধ্যে হয়তো 2-3 হাজার বৈধ কাগজপত্র নিয়ে আসছে, আর বাকি সব বর্ডার পারে আইসা রিক্সা চালক, মুচি, নাপিত, ধোপা, রাজমিস্ত্রি এই সমস্ত বিভিন্ন কাজ করে। এবং উপরের লেভেলও আছে কিছু, তারা বেশিরভাগই বৈধ পথে আসে, কিন্তু অবৈধ পথে বেশিরভাগই এভাবে কাজ করে। অথচ ভারত বলে বাংলাদেশিরা নাকি ভারতে গিয়ে এইভাবে অবৈধভাবে কাজ করে। আমি অস্বীকার করতেছি না, হয়তো একজন আছে, কিন্তু বেশিরভাগ বাংলাদেশি কিন্তু ভারতে যায় চিকিৎসার জন্য বা পর্যটনের জন্য, কাজ করতে কিন্তু তেমনটা চায় না। তারাই যায় যারা বাংলাদেশে অপরাধ করেছে, বাংলাদেশে ফেরারি, তারা হয়তো ভারতে গিয়ে পালিয়ে থাকে। হাজার হাজার মানুষকে খুন করে, তাকে খুনি বলা যাবে না। কোন রাজনীতিবিদের টপা লাগিয়ে কোন লোক যদি 100 কোটি টাকা সম্পত্তি 2 টাকা বিক্রি করে, তাকে ডাকাত বলা যাবে না। এই নোংরা রাজনীতির ভিতরে কোনো মানুষই জয়েন করতে চায় না বিধায় এখানে কারা জয়েন করেছে? কতগুলো টোকাই, কতগুলো চাতাবাস, কতগুলো খুনি, কতগুলো অযোগ্য লোকজন। যারা করবে দারোয়ানের চাকরি তারা হয় প্রধানমন্ত্রী, তারা হয় দেশের প্রেসিডেন্ট। যারা করবে স্কুলের দপ্তরিগিরি তারা হয় ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। যারা করবে পিয়নের চাকরি তারা হয় ঢাকা মহানগরীর মেয়র। যারা করবে প্রস্টিটিউশনের মাসিক চাকরি তারা হয় ঢাকা ব্যাংকের চেয়ারম্যান। অযোগ্য নেতৃত্ব যখন একটা দেশকে নেতৃত্ব দেয়, অসৎ নেতৃত্ব, নীতিহীন নেতৃত্ব যখন একটা দেশের নেতৃত্বে আসে এবং দেশের সর্বোচ্চ পজিশনে বসে দেশকে ভাগাড়ে পৌঁছে দেয়, ঠিক সেই মুহূর্তে টোকাই শ্রেণীর জন্ম হয় রাজনীতিতে। টোকাই শ্রেণীর জন্ম হয় একটা ব্যাংকের চেয়ারম্যান হতে, টোকাই শ্রেণীর জন্ম হয় ঢাকা মহানগরীর মেয়র হতে। এই টোকাই শ্রেণী আজকে 17 বছর বাংলাদেশ রুল করেছে, একটা দলের হয়ে রুল করেছে, বিহাইন্ড দ্য সিন রুল করেছে। আমরা সবাই জন্য নির্বিকার, আমরা তো সবাই নির্বিকার, এদেরকে নিয়ে আমরা কেউ কথা বলবো না। এদের দাঁত এত বড়, তারা যে কাউকে কামড় দিয়ে বসে। এবং আমাদের একটা ভদ্রতার মুখোশ আছে, ও একটু ভদ্রভাবে কথা বলেন, আপনার কথার ভিতরে ব্যবহারে বংশের পরিচয়, সো কাউকে কিছু বলা যাবে না। হাসিনা যদি হাজার হাজার মানুষকে খুন করে, তাকে খুনি বলা যাবে না। কোন রাজনীতিবিদের টপা লাগিয়ে কোন লোক যদি 100 কোটি টাকা সম্পত্তি 2 টাকায় বিক্রি করে, তাকে ডাকাত বলা যাবে না। আপনারা বাংলাদেশ রেলওয়ে যত টেন্ডারবাজি হয়, সেখানে মির্জা আব্বাসের নিজের ভাগ্নে নাম কালু, সে ওখানকার গডফাদার। মির্জা আব্বাসের তত্ত্বাবধানে তার আপন ভাগ্নে ওখানে টেন্ডারবাজি করে। এবং বিআইডব্লিউটিএ, এডুকেশন এবং রোডস, এসব জায়গার চাঁদাবাজি, টেন্ডারবাজি হয় মির্জা আব্বাসের এপিএস, মির্জা আব্বাসের এপিএস বা পিএস, ওর আবার এপিএস এবং পিএস আছে, তার নাম সোহেল। তার এপিএস সোহেলের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়। আপনাদের একটা কথা মনে আছে, হাসিনা শেখ বলেছিল তার কোন পিয়ন 400 কোটি টাকা মালিক না ড্রাইভার, খেয়াল আছে দর্শকবৃন্দ? আপনারা কি জানেন মির্জা আব্বাসের যে পিএস না এপিএস সোহেল কয়শো কোটি টাকার মালিক? আপনারা কি জানেন দর্শকবৃন্দ? আপনারা কি জানেন যে তার ভাগ্নে কালু কত হাজার কোটি টাকার মালিক? আপনারা কি জানেন? আপনারা কি জানেন তাদের দৈনন্দিন জীবনযাত্রায় প্রতিদিনের তাদের খরচ কত? তো মির্জা আব্বাসের ভাগ্নে কালু যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়, মির্জা আব্বাসের এপিএস সোহেল যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়, তাহলে মির্জা আব্বাসের দিকে আপনারা একটু তাকান। তো আমি যখন এগুলো নিয়ে কথা বলতে গেলাম, আমি যখন মির্জা আব্বাসের বিভিন্ন ইস্যু নিয়ে আমি কথা বললাম, তখন বিএনপির আরেক মির্জা, যে ক্রাইম সিন্ডিকেট, কথায় কথায় ইন্ডিয়ান হাই কমিশনে যায়, বিএনপির মহাসচিব, সে এটাকে ডিফেন্ড করার জন্য এগিয়ে এলো। অর্থাৎ এক চোরকে আরেক চোর ডিফেন্ড করতে এলো, এক বেঈমান আরেক বেঈমানকে ডিফেন্ড করতে এলো। মির্জা ফখরুল সৃজনশীলতার রাজনীতি করে, তার ভাই ফয়সাল আমিনকে দিয়ে ডিসি কে পোস্টিং করায়, আওয়ামী লীগের নেতা কর্মীদের বর্ডার পার করায়, 10 কোটি 20 কোটি 50 কোটি 100 কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকজনদের দুর্নীতির টাকা তার বাড়িতে হেফাজত করে। তো মির্জা আব্বাস উনি ডিফেন্ড করতে আসলেন, মির্জা আব্বাসকে উনি যথাযোগ্যভাবে ডিফেন্ড করলেন, কিন্তু একটা কাজ করেন নাই। আমি কেন মির্জা আব্বাসকে গালি দিয়েছি, কি প্রসঙ্গে দিয়েছি, এই সাবজেক্টটা কোনো মাথা কামান নাই। গোটা বাংলাদেশকে চাঁদাবাজের নরকে পরিণত করেছে বিএনপি। সেই বিএনপির নেতা, উনি এনসিপির এই নেতার চাঁদাবাজির খবরে উনার হৃদয় বেদনায় নীল হয়ে গেছে, অথচ উনার দলের নেতাদের চাঁদাবাজিতে উনার হৃদয় বেদনায় নীল হয় নাই। আজব, মানে এক চাঁদাবাজের বিরুদ্ধে আরেক চাঁদাবাজ প্রতিবাদ জানাচ্ছে। আজব এক বাংলাদেশে আমরা বসবাস করি, চিন্তা করা যায়। আপনি দেখুন, চাঁদাবাজির কারণে বিএনপি 4,500 নেতাকে বহিষ্কার করেছে। আবার এই বহিষ্কৃত নেতারা আবারও দলে ফিরে এসছে, সে সমস্ত অভিযোগও আছে। ইভেন এই যে বিএনপির যে সমাবেশ হলো, সে সমাবেশেও বহিষ্কৃত নেতাদের নেতৃত্বে লোকজন সমাবেশে মিছিল করতে করতে আসছে, এ সমস্ত অভিযোগও আসছে। এখন কথা হলো যে দলটা গোটা বাংলাদেশকে চাঁদাবাজির নরকে রূপান্তরিত করেছে, সেই দলের কেউ যদি অন্য দলের চাঁদাবাজদের বিরুদ্ধে এমন কথা বলে যে
অমুকের চাঁদাবাজির খবরে আমার হৃদয়টা বেদনায় নীল হয়ে গেছে। এর থেকে হাস্যকর মন্তব্য, এর থেকে হাসাহাসির খোরাক, এর থেকে তামাশার আর কি হতে পারে? এ ব্যাপারে তো তার মন্তব্যই করা উচিত না, তাই না? আর এই যে 4,500 নেতাকে বহিষ্কার করেছে, মানে যারা চাঁদাবাজি করেছে তারা কি 4,500? বড় বড় নেতাকে তখন বহিষ্কারই করে নাই। ওই যে সিলেটের জিকে না কি যেন নাম, আওয়ামী লীগের এক নেতার, এক নেতা না অনেক নেতার কাছ থেকে মামলা বাণিজ্য করেছে, চাঁদাবাজি করেছে, এটা নিয়ে জুলকারনাইন সাহেব পোস্ট দিয়েছিল। বহিষ্কার করেছে তাকে বিএনপি? করে নাই। নয়নের চাঁদাবাজি অস্পষ্ট, স্পষ্ট। নয়নকে বহিষ্কার করেছে? করে নাই। মির্জা আব্বাস বিএনপির সবচেয়ে বড় চাঁদাবাজ, যে চাঁদার টাকা দিয়েই সে একটা ব্যাংক করেছে, ব্যাংকের নাম হচ্ছে ঢাকা ব্যাংক, করেছে। মির্জা আব্বাসকে বহিষ্কার করেছে? করে নাই। ওই যে কয়েক লাইন আমরা কয়েকদিন লিখতে দেখলাম ফেসবুকে, আরে ওই যে বিএনপির একজন কর্মীকে উলঙ্গ করে পাথর ছুঁড়ে হত্যা করেছে নৃশংসভাবে যুবদলের নেতা। ওই সময় আমরা কয়েক লাইন ফেসবুকে লেখা দেখেছি, ট্রল করতে দেখেছি, চাঁদা আনলে পুরস্কার, ধরা পড়লে গ্রেফতার, ভাইরাল হলে বহিষ্কার। তো বিএনপির যাদের বহিষ্কার করা হয়েছে এদের অধিকাংশই ধরা পড়ার পরে বহিষ্কার করা হয়েছে। যাদেরকে গ্রেফতার করা হয়েছে ভাইরাল হওয়ার পর গ্রেফতার করা হয়েছে। কিন্তু যারা ধরাও পড়ে নাই, হ্যাঁ, ভাইরালও হয় নাই, তাদের কিছুই হয় নাই, একটা পশমও বাঁকা করা হয় নাই। দিস ইজ দ্য রিয়ালিটি। আর ওইটাই মূল বিষয় নয়। মূল বিষয়টি হলো শুধুমাত্র চাঁদাবাজির কারণে যদি বিএনপি তাদের দল থেকে বহিষ্কার করে তাহলে সবাইকেই বহিষ্কার করা লাগবে। চাঁদার টাকার ভাগ নেয় না, আমি একেবারে 100% বলবো না যে সবাই চাঁদার টাকার ভাগ নেয়, বাট আমার ধারণা অ্যাবাউট 95% বিএনপির নেতা চাঁদার টাকার ভাগ নেন। ওই যে খালিদ মহিউদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতাকে প্রশ্ন করেছিল, ফাহাম আব্দুল সালামকে, যে বিএনপির যে সমস্ত নেতারা রাজনীতি করেন, প্রেসিডিয়াম সদস্য, বড় বড় পদে আছেন, এরা আসলে এদের সংসার চলে কিভাবে? এই প্রশ্নটা করা কি অবান্তর না? কারণ উনি রাজনীতিবিদ, পাবলিক ফিগার, জনগণের জানতে হবে যে ওনার লেনদেনে উনি স্বচ্ছ কিনা। এই প্রশ্ন করে উনি বলেছেন যে আপনি তার ব্যক্তিগত আয় নিয়ে প্রশ্ন করার কোনো রাইট আপনার নাই। তার এই বক্তব্যের জবাবে পিনাকিদা খুব সুন্দর করে ইসলামের দৃষ্টিকোণ থেকে এবং সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে, গণতন্ত্রের দৃষ্টিকোণ থেকে, লিবারেলের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। সব জায়গায় ফাহাম আব্দুল সালাম ধরা খেয়েছেন। তো এই তো বিএনপি। খালিদ মহিউদ্দিনের প্রশ্ন তো ঠিক আছে যে তারা চলে কিভাবে, তাদের ব্যবসা আছে না কোনো চাকরি করে, তাদের চলে কিভাবে? ইভেন তারেক রহমান চলে কিভাবে? অনেকে বলছেন তার ব্যবসা আছে। কি ব্যবসা আছে? আবার কেউ কেউ বলছেন তার বউয়ের যে ইনকাম তা দিয়ে 10টা পরিবার চালানো যাবে। ভাই, কি বলে, মামা বাড়ির দরবার, মায়ের কাছে মামা বাড়ির দরবার করতে আসছেন? আপনি কি ইংল্যান্ডে থাকেন? আপনি ইউরোপ আমেরিকায় থাকেন? বাংলাদেশে থেকে আপনি মন্তব্য করতেছেন? আমি যুক্তরাষ্ট্রে প্রায় 20 বছর থাকি। হ্যাঁ, যুক্তরাষ্ট্রে আমরা যারা থাকি, ইউরোপ আমেরিকায় আমরা যারা থাকি, আমরা জানি এখানে সংসার চালানো কত ইজি, কত কঠিন। এই প্রশ্ন করায় তারা উত্তর দিয়ে দিল যে তার স্ত্রীর ইনকামে 10টা পরিবার চলে। একটা পরিবারের পিছনে খরচ হচ্ছে $10,000 প্রতি মাসে মিনিমাম। তারেক রহমানের মতো যারা লেভেলের মানুষ, মিনিমাম $10,000। তো তার মানে কি তারেক রহমানের ওয়াইফ ইনকাম করে কত? 10টা পরিবার যদি সে চালানোর সক্ষমতা রাখে, তার মানে কি সে প্রতি মাসে $1 লক্ষ আয় করে? ইজ ইট পসিবল? যুক্তরাষ্ট্রে প্রতি মাসে $1 লক্ষ আয় করে যারা বড় বড় ধনী, একেবারে শীর্ষস্থানীয় ধনী, তারাও প্রতি মাসে $1 লক্ষ আয় করে কিনা আমার জানা নেই। চিন্তা করা যায়, মানে আন্দাজে একটা বক্তব্য মেরে দেয়। এই হলো বিএনপির নেতা, যুব দলের নেতা, ছাত্র দলের নেতা বা বিএনপি কর্মী। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছে এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।